প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম উজ্জ্বল। আমি মূলত এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে শেখাতে চেষ্টা করব এইচটিএমএল কি এবং এইচটিএমএল আমরা কেন ব্যবহার করব। এইচটিএমএল এর ফুল মিনিং হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই এইচটিএমএল মূলত আমরা ওয়েব পেজ ডিজাইন করার জন্য ব্যবহার করি। আমরা যদি আরও স্পষ্ট করে বলতে যাই তাহলে আমরা বলতে পারি কোনো ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা এইচটিএমএল ব্যবহার করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচটিএমএল দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করা শিখব এবং এইচটিএমএল বা ওয়েব পেজ তৈরি করতে হলে আমাদের প্রথমেই কিছু সফটওয়্যারের দরকার হবে। যেমন আমাদের কম্পিউটারে কিছু ব্রাউজার ইনস্টল থাকতে হবে, যেমন মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, মানে এগুলো আমাদের ব্রাউজারগুলো ইনস্টল থাকতে হবে এবং আমাদের আরও কিছু কোড এডিটর সফটওয়্যারের দরকার হবে। তো আমাদের প্রত্যেকের কম্পিউটারের ডিফল্ট হিসাবে একটি কোড এডিটর দেওয়া থাকে, যেটা দিয়ে আমরা খুব সহজেই একটা ওয়েব পেজ তৈরি করতে পারবো। তো আমরা যদি চাই যে এর থেকে সহজে আরও অনেকগুলো সফটওয়্যার আছে কোড এডিটর, যেমন আমরা বলতে পারি নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আছে আমাদের ড্রিমওয়েভার, এরপরে আমরা ব্র্যাকেট, এগুলা দিয়ে আমরা মূলত ওয়েব পেজ ডিজাইন করতে পারি, যেটা আমাদের অনেক হেল্প করে। তো তো যেহেতু আজকে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করতেছি বা আমাদের প্রথম টিউটোরিয়ালটি শুরু করতেছি, তো তাহলে আজকে আমরা আমাদের প্রত্যেকের কম্পিউটারের যে ডিফল্ট যে কোড এডিটর আছে এটা দিয়ে আমরা কাজ শুরু করব এবং আমার সামনের যে টিউটোরিয়ালগুলো আমার আগামী পর্ব থেকে আমরা চেষ্টা করব আরও যেগুলা কোড এডিটর আছে এগুলা দিয়ে আমরা কাজ করা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই যদি ওয়েব পেজ তৈরি করতে যাই, তো তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা থাকা অনেক বেশি দরকার সেটা হচ্ছে কি, আমার কম্পিউটারের মধ্যে এই যে আমাদের এখানে একটা ফাইল আছে এবং ফাইলের পেছনে খেয়াল করে এখানে .txt একটা এক্সটেনশন দেওয়া আছে। এরপরে কি আছে, এই যে এই জায়গাতে logo.png, অর্থাৎ কি আমরা পেছনের এক্সটেনশনটা দেখে কিন্তু খুব সহজে বুঝতে পারি যে আমার এই ফাইলটা কোন ফরম্যাটে আছে। তো তাহলে এখন এইটা আমরা যখন উইন্ডোজ দেব, দেন উইন্ডোজ দেওয়ার পরে যেটা হয় যে আমার কম্পিউটারে কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু শো করে না। তো এখন আমরা দেখে আসি যে আমরা যখন উইন্ডোজ দেই, উইন্ডোজ দেওয়ার পরে আমাদের এখানে আমরা এই স্টার্টের মধ্যে এই উইন্ডোজের লোগোর মধ্যে যখন আমরা একটা ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে যখন এই ফোল্ডার অপশনের মধ্যে যাব, আমরা যখন এখানে ফোল্ডার অপশনের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই ভিউয়ের মধ্যে যাব, ভিউয়ের মধ্যে গিয়ে এই হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, তো আমরা যখন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবার খেয়াল করেন, এবার কিন্তু আমার কোনো ফাইলের পেছনেই কোনো এক্সটেনশন দেওয়া নাই। তো তাহলে আমরা এই জায়গাতে কি করতে পারি, এই এক্সটেনশনটা আমরা কি করব, আমরা তুলে দেব। তো তাহলে কি হলো, এবার কিন্তু আমি আমার প্রত্যেকটা ফাইলের পেছনে একটা করে এক্সটেনশন আমি দেখতে পারতেছি। তো তাহলে আমরা এবার কি করব, আমরা প্রথমেই একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাকে প্রথমে আমরা যে ওয়েব পেজটা তৈরি করব এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমার প্রথমে যে জিনিসটা দরকার হবে, আমি আমার একটা ড্রাইভে অথবা আমার যেখানে আমি ফাইলটা সেভ করে রাখতে চাই একটা নিরাপদ জায়গাতে, অর্থাৎ আমরা যাতে পরবর্তী সময়ে এটা আমরা খুব সহজে যাতে এটা দেখতে পারি, এইভাবে আমরা এটাকে স্টোর করে রাখবো। তো আমি আজকে আমার এই ডেস্কটপের মধ্যেই একটা ফোল্ডার করলাম। তো আমরা মূলত এই ফোল্ডারের নামটা এমনভাবে দেওয়ার চেষ্টা করব যে যাতে পরবর্তী যে কোনো সময়ে আমি যাতে এই ফাইলটা অনেক সহজে খুঁজে পাই। দেন এভাবে করব যে যেটা আমার জন্য অনেক ইজি হয়। মূলত আমরা যখন লাইভ কোনো প্রজেক্টে কাজ করি তখন যেটা হয় যে আমরা সেই প্রজেক্টের নাম অনুসারে আমরা এই জায়গাতে সেই মেন ফোল্ডারের নামটা করি। তো আজকে তাহলে আমি এখানে ক্লাস 1 নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করার পরে আমি এখানে ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা একটু সবাই খুব ভালো করে একটু লক্ষ্য করি, একেবারেই যারা নতুন এটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমরা এখানে গিয়ে নিউয়ের মধ্যে গিয়ে টেক্সট ডকুমেন্টের মধ্যে টেক্সট ডকুমেন্ট নামে আমি একটা ফাইল নিয়ে নিলাম। আমি আবার দেখাচ্ছি, আমরা এখানে যেখানে গিয়ে নিউয়ের মধ্যে গিয়ে যেখানে ফোল্ডার করি আমরা সেখান থেকে কী করবো, যে টেক্সট ডকুমেন্ট
নামের আমরা একটা ডকুমেন্ট নেব এবং আমরা এখানে কি লিখব, আমরা একটা ফাইলের নাম লিখব। তো মূলত আমরা এখানে কি নাম লিখব, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবার যখন এটাকে আমি ডাবল ক্লিক করতেছি তখন আমার এই ফাইলটা একটা ব্রাউজারে দেখেন ওপেন হয়ে গেল। অর্থাৎ এইটা আমার এইচটিএমএল ফাইল, আমি যখন এইচটিএমএল ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করব তখন কি হবে, এটা একটা ব্রাউজারে গিয়ে ওপেন হবে। তো তো আমরা তো এটা গুগল ক্রোমে দেখলাম, এখন আমরা যদি চাই যে আমরা এটাকে কি করব, সবসময় মজিলাতে দেখব, তাহলে আমরা এখানে গিয়ে চেঞ্জে গিয়ে এই ফায়ারফক্সের মধ্যে ক্লিক করে ওকে করে দেব। দেওয়ার পরে কি হবে, এবার যখন আমি এখানে ডাবল ক্লিক করব তখন এটা আমার এই মজিলাতে চলে আসছে। তো তাহলে আমরা যখন এখানে, তো আমরা আবার আগেরটাতেই ফিরে যাই, আমরা কি করব, আমরা এখানে গিয়ে চেঞ্জ করে গুগল ক্রোমে নিয়ে আসলাম। আচ্ছা, আনার পরে আমরা এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করব কোথায়, ওপেন করব ওপেন উইথ এই নোটপ্যাডে। এখন আমরা এখানে প্রথমেই কি লিখব, আমরা এখানে প্রথমেই লিখব হচ্ছে একটা লেস দেন নট, এরপরে কি ডক টাইপ। আমরা এইচটিএমএল ফাইলে মানে HTML5 এর ডক টাইপটা লিখলাম, এটা হচ্ছে কি আমাদের ডক টাইপ। মূলত ডক টাইপটা কি করে, মূলত আমাদের এই ডকুমেন্টটাকে চিনায় দেয় যে এটা আমার কোন ভার্সনটা নিয়ে আমি কাজ করতেছি। তো আমরা ডক টাইপে আরো বিস্তারিত আমার মানে সামনের টিউটোরিয়ালে আমি আরো বিস্তারিত মানে ডক টাইপ সম্বন্ধে আমি তুলে ধরবো। তো এরপরে আমার এখানে আমরা প্রথমে কি লিখবো, আমরা এখানে লিখবো HTML। HTML শুরু করলাম এবং কি করব, HTMLটাকে আমরা শেষ করব। এটা হচ্ছে কি একটা HTML একটা ট্যাগ, মূলত এটা একটা ডাবল ট্যাগ, অর্থাৎ HTML দিয়ে শুরু হয়েছে এবং কি হয়েছে HTML দিয়ে শেষ হয়েছে, কিন্তু তার আগে একটা ব্যাক একটা স্ল্যাশ আছে। তো এরপরে আমার এখানে HTML এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হলো হেড এবং আমরা হেডটাকে শেষ করব। হেডটাকে এই জন্য শেষ করব কারণ আমার হেডটা হচ্ছে একটা ডাবল ট্যাগ, আমরা এই হেডটাকে শেষ করব এখানে, এটা আমার ডাবল ট্যাগ। এরপরে আমার এখানে কি আসবে, এরপর আমার এখানে আসবে বডি। তো আমরা এখানে বডির মধ্যে এই যে হেড এবং বডি আমার এখানে দুইটা পার্ট, আমরা এখন এটাকে সব সময় যখন কোড করব তখন কি করব, Ctrl+S আমরা প্রেস করব। দেওয়ার পরে কি হলো, ফাইলটা সেভ হলো। এবার আমরা ব্রাউজারে গিয়ে, যে ব্রাউজারে আমার এটা ওপেন করা আছে, আমার এই গুগল ক্রোমে ওপেন করা আছে, আমি এখানে গিয়ে রিলোড করব। দেন আমার এই যে দুইটা পার্ট আমি লিখছি, কিন্তু আমি কিন্তু আসলে ব্রাউজারে কোনো কিছু দেখতেছি না। আমার এখানে এই যে দেখেন আমার এই জায়গাতে কি আছে, আমার এই জায়গাতে এই যে টাইটেল বারটাতে index.html দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমরা যখন এখানে মানে গুগলের মধ্যে ঢুকতেছি, তো দেন আমরা এখানে খেয়াল করি এই জায়গাতে কিন্তু কি টাইটেলের মধ্যে গুগল লেখাটা শো করতেছে এবং এর আগে একটা ফেভ আইকন এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমেই ফেভ আইকন সেট করব না, আমরা প্রথমে দেখব যে আমরা অ্যাকচুয়ালি এখানে কিভাবে এই ফাইলের বা আমি যে সাইটটা করতে যাচ্ছি মানে সেই সাইডের যে টাইটেলটা, আমরা মূলত টাইটেলটা আমাদের এই টাইটেল বারের মধ্যে তুলে ধরব। তো তাহলে আমরা এটাকে আমরা কি করব, এই যে আমার যেখানে হেডটা শুরু হয়েছে এবং হেডটা যেখানে শেষ হয়েছে, আমরা এর মাঝখানে কি লিখব, আমরা এখানে টাইটেল নামে আরেকটা ট্যাগ এখানে আমরা লিখব। আমরা এই টাইটেলের মধ্যে ট্যাগ লেখার পরে আমরা এখানে কি করলাম, আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়েব, আমরা এখানে ওয়েবসাইট লিখলাম। আমরা এখানে ওয়েবসাইট লিখলাম, অর্থাৎ আমরা কিন্তু এখানে ওয়েবসাইট লেখাটা শো করতেছে। তো তাহলে আমরা এখানে ওয়েবসাইট লিখবো না, আমরা এখানে কি লিখবো, ওয়েব পেজ, ওয়েব পেজ। এখন আমি যদি চাই এটাকে একটু সুন্দর করার জন্য, তো তাহলে আমরা এখানে একটা একটু করে একটা স্পেস দেব,
এবং এখানে আমরা, তো তাহলে কি হলো, আমরা খেয়াল করি আমাদের ব্রাউজারে গিয়ে যদি আমরা এটাকে আবার রিলোড দেই, এবার আমরা খেয়াল করব এখানে কি আছে, index.html। তো যখন আমি এখানে রিলোড করতেছি তখন সঙ্গে সঙ্গে কি এখানে ওয়েব পেজ শো করতেছে, এবং দেখেন আমি যে এখানে যে ডট ডট গুলা দিচ্ছি এটা কিন্তু এখানে সুন্দর করে শো করতেছে। তো এরপরে আমি মূলত আমার এই যে এই হেড অংশ মূলত কি করে, এখান আমার এই এই যে যেটা হেড অংশ সেটা আমার এই উপরের অংশটাতে টাইটেল বারের মধ্যে কাজ করে, এবং কি করি আমরা এই হেডারের মধ্যে আমরা আমাদের যে বাকি যে যখন আমরা মূলত এর সঙ্গে সিএসএস অ্যাড করব, এবং যখন এর সঙ্গে আমরা বিভিন্ন জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করব, তখন আমরা এই হেডের মধ্যে অ্যাড করব। এবং যখন আমরা সিএসএস এ কাজ করব তখন আমরা আবার এখানে ইন্টারনাল সিএসএস গুলাও আমরা এই হেডের মধ্যে লিখে দেব। কিন্তু যেহেতু এখন আমি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কোড করতেছি, সেহেতু আমি কি করব, সেহেতু আমি এখানে শুধুমাত্র টাইটেলটাকেই লিখে রাখবো। আমরা আমাদের সামনের টিউটোরিয়ালগুলোতে আমরা এটার বিস্তারিতগুলা খুব ভালো করে দেখে নেব, যখন আমাদের যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব, যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন আমরা এটা খুব ভালো করে দেখে নিতে পারবো। তো তাহলে আমরা এবার যখন বডির মধ্যে লিখতেছি ওয়েলকাম, যখন আমরা বডির মধ্যে লিখতেছি ওয়েলকাম, আমরা খেয়াল করি আমার এখানেও কিন্তু ওয়েলকামটা শো করতেছে। আমি এখানে যেটাই লিখে দেব কিনা সেটাই কিন্তু, অর্থাৎ আমি আমার বডির মধ্যে যা কিছু লিখব, যেমন আমি এখানে লিখলাম ক্রিয়েটিভ আইটি, আমি যখন এখানে ক্রিয়েটিভ আইটি লিখে দিই তখন এখানে ক্রিয়েটিভ আইটি শো করতেছে। তো আমরা যদি চাই এই লেখাটায় ওয়েলকাম লেখাটা কি করব, একটু বড় আকারে আসুক, তাহলে আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে আবার ট্যাগ ইউজ করব। আমরা এখানে h1 অর্থাৎ হেডিং ট্যাগ 1 আমরা এখানে ইউজ করব। এখন হেডিং ট্যাগ 1টা মূলত কি করে, মূলত আমাদের কোনো লেখাকে হেডলাইন্স আকারে প্রকাশ করে, এবং এটার ফন্টের সাইজ থাকে 36 পিক্সেল। তো আমরা এখানে যখন লিখে দিচ্ছি ওয়েলকাম, আমরা যখন এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম, তখন আমরা একটু দেখে আসি, এটা কিন্তু বেশ বড় করে আমাদের মাঝখানে শো করতেছে। আমরা আমাদের এই ওয়েব পেজের মধ্যে ওয়েলকাম লেখাটা দেখতে পারতেছি। তো আমরা আগে প্রথমে যেটা করি, আমরা প্রথমে এখানে এই ওয়েলকাম লেখাটা আমরা কোনো ট্যাগের মধ্যে লিখবো না, আমরা শুধুমাত্র এখানে এটা লিখে দেব। তো তাহলে আমরা এটা একটু দেখি, এই যে দেখেন ওয়েলকাম লেখাটা, এটা আমার কি, এটা হচ্ছে আমার ডিফল্ট ফন্ট বা ডিফল্ট ফন্ট সাইজটা এখানে সে শো করতেছে। কিন্তু এটা আমার কি, আমি এটা একটা হেডিং 1 ট্যাগের মধ্যে আমরা এখানে ওয়েলকাম লেখাটা লিখে দিচ্ছি। তো তাই কি করতেছে, এই যে লেখাটা একটু বোল্ড হয়েছে এবং ফন্টের সাইজটা এটা কি হয়েছে, বেশ বড় হয়েছে। তো আমরা যদি চাই যে না এর থেকে আমরা একটু ছোট করব, তো তাহলে আমরা এখানে H2 এর মধ্যে আমরা লিখে দেব, এবং আমরা H2 এর মধ্যে লিখে দেব কি, আমরা এখানে লিখে দেব আবারও সেই ওয়েলকাম লেখাটাই আমরা লিখে দিলাম। এবার আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, এটা কিন্তু এই H1 থেকে H2টা দেখেন, একটু খেয়াল করেন, একটু ছোট আকারের ফন্ট শো করতেছে। এরপরে আমরা এই জায়গাতে যখন H3 লিখে দেব, তখন কি হচ্ছে, আমার এখানে H3টা শো করতেছে। আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব ওয়েলকাম। এবার আমরা খেয়াল করব এটা থেকে ছোট আকারে আমার ওয়েব পেজে শো করতেছে। ওকে, এরপরে এভাবে আমাদের H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত আমার এই হেডিং ট্যাগগুলা দিয়ে আমরা আমাদের এই হেডিংটাকে আমরা প্রকাশ করতে পারি, বা আমাদের এই আমরা এখানে H6 লিখে দিলাম। আমরা এখানে এই যে দেখেন, এটা কিন্তু একেবারেই অর্থাৎ নর্মাল যে আমার যে ফন্ট সাইজটা দেওয়া আছে, এটা থেকে কিন্তু একেবারে এটা ছোট।
তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা হেডিং ট্যাগ ইউজ করব, এবং হেডিং ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে যেটা সে অটোমেটিক ব্রেক নিয়ে নেয়, অর্থাৎ খেয়াল করেন একটার পাশে কিন্তু একটা আসে নাই, একটা নিচে একটা চলে আসছে। তো তাহলে আমরা আজকে একটু হেডিং ট্যাগটা দেখে নিলাম, এবং আমরা দেখে নেব যে আমরা যদি চাই এখানে কোনো একটা হেডিং মানে আসুক, বা কোনো একটা সঙ্গে এটার কিছু প্যারাগ্রাফ, আমরা তো সবাই মনে হয় প্যারাগ্রাফ বুঝি, যে প্যারাগ্রাফ বলতে যে প্যারা আকারে যে লেখাটা শো করে এটাই হচ্ছে কি প্যারাগ্রাফ। অর্থাৎ আমরা আমরা খুব সহজেই মানে এটাকে বুঝে নেব। আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি, bdnews24.com, এই সাইটটাতে আমরা গেলাম। আমরা এখানে যাওয়ার পরে আমরা এই জায়গাতে যখন একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে খেয়াল করে আমার এখানে একটা হেডলাইন্স আছে, এবং কি আছে এর নিচে আরেকটু ছোট করে হেডলাইন্স দেওয়া আছে, এবং এর নিচে যে লেখাগুলা দেওয়া আছে এটা কি প্রত্যেকটা একটা প্যারাগ্রাফ মানে আকারে দেওয়া আছে। খেয়াল করেন আমাদের প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরের কিছু অংশ কি বেশ ফাঁকা ফাঁকা, অর্থাৎ এখানে কিছু লেখা আছে, এরপরে কিছু ফাঁকা আছে, আবার এখানে কি আরেকটা প্যারাগ্রাফ আকার এখানে কিছু দেওয়া আছে, এবং এরপরে আমার এখানে বেশ কিছু প্রত্যেকটা এখানে প্যারাগ্রাফ আকারে আমার এখানে দেওয়া আছে। তো আমরা মানে আজকে মানে দেখবো যে কিভাবে প্যারাগ্রাফ এবং কিভাবে আমরা হেডিং ট্যাগ একসঙ্গে ইউজ করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করি যে আমরা এই জায়গাতে কি লিখলাম, আমরা এখানে H1 আমরা এটাকে যাচ্ছি একটু বড় আকারে এই লেখাটাকে শো করানোর জন্য। তো আমরা এখান থেকে গিয়ে এই লেখাটাকে আমরা কপি করলাম, এবং আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। আমরা খেয়াল করি আমাদের এখানে গিয়ে আমরা রিলোড করব, দেখেন এটা কিন্তু বেশ বড় হয়ে চলে আসছে। আসার পরে আমরা এখন চিন্তা করতেছি আমরা নিচে তারা যেভাবে নিউজ পেপারটাতে যেভাবে একটা প্যারাগ্রাফ আকারে এখানে দেওয়া আছে ঠিক সেভাবে আমি আমার এখানে আমার এই লেখাগুলাকেও আমি প্যারাগ্রাফ আকারে শো করাবো। তো আমি এখানে একটা পি ট্যাগ নিলাম। পি বলতে আমরা কি বুঝবো, আমরা পি বলতে আমরা বুঝবো যে প্যারাগ্রাফ, এবং ট্যাগ, ট্যাগ মূলত কি ট্যাগ আমরা খেয়াল করি যে আমরা এই যে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে আমরা যে ওয়ার্ডটা লিখতেছি বা যে টেক্সটটা লিখতেছি এটাই কি এটাই হচ্ছে আমাদের, বা যে লেটারটা লিখতেছি এটাই আমাদের একটা ট্যাগ। তো আমরা এই জায়গাতে ট্যাগের মধ্যে আমরা এইভাবে এইটুকু কপি করে দিই, আমার মনে হয় একটু বেশি করে নিলে মনে হয় আমাদের বুঝতে বেশ সুবিধা হবে। আমরা এই গোটাটাকে কপি করে নিয়ে এই একটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। আমরা এটাকে একটু মনে হয় সাজায় নিলে একটু ভালো হতো। আমরা দেখে নেই, এভাবে আমরা বেশ সুন্দর করে সাজায় নেই। আমরা এটাকে বেশ সুন্দর করে যদি সাজায় নেই, আমরা এখানে পি ট্যাগের মধ্যে কি করলাম এই লেখাগুলাকে দিয়ে দিলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেক সহজেই এটাকে আমরা দেখে ফেলতেছি, অর্থাৎ এটা কিন্তু এভাবে শো করতেছে। এখন আমি যদি চাই যে না আমি পরবর্তীতে আমার এখানে আরেকটা প্যারাগ্রাফ দরকার, তো তাহলে আমরা কি করব, আমরা এখানে পি ট্যাগটাকে আমরা এখান থেকে গিয়ে আমাদের এই পর্যন্ত কপি করে নিয়ে আমরা কি করলাম, আমরা এই পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এবার খেয়াল করেন আমার লাইনটা কিন্তু এখানে কি করছে, এখান থেকে লাইনটাকে ব্রেক করছে এবং এখান থেকে লাইনটা ব্রেক করছে, বাট আমি দেখব যে অ্যাকচুয়ালি কি দেখা যায়, যে খেয়াল করে আমরা কিন্তু এটা পি ট্যাগের মধ্যে আমার এটা দেওয়া আছে। ওকে, তো আমরা এখান থেকে একটু দেখে আসি। এই যে খেয়াল করেন আমার এখানে কি হয়েছে, দুইটা প্যারাগ্রাফের মধ্যে আমি দুইটা লেখাকে শো করাইছি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা মানে এইচটিএমএল সম্বন্ধে আরও কিছু জানবো। তো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ওকে, সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। ধন্যবাদ।